অ্যান্টিগায় যে টেস্ট ম্যাচটা চলছে ফলো নিয়েছে, অল আউট হয়নি, একটা উইকেটই বাকি আছে, চাপেই পড়ে গেল আসলে। এক্সপেক্টেড ছিল কি না, এবং ওয়েস্ট ইন্ডিজে যেহেতু আসলে 2009 সালের সেই সিরিজ জয় ছাড়া আমাদের রেড বল ক্রিকেটে খুব একটা অ্যাচিভমেন্ট নেই, এবারে একটা পরিবর্তিত প্রেক্ষাপটে সবাই এক্সপেক্ট করছিল যে হয়তো বা বাংলাদেশ ভালো কিছু করবে, সেটা প্রথম টেস্টে সোফার হলো না। মানে ফলোয়ান এড়ানোই কি প্রাপ্তি, এটাই আপনি প্রশ্নটা রেখেছেন। তো খুবই দুঃখজনক, ক্রিকেটের এত বছর পরে, বিশেষ করে টেস্ট ক্রিকেটটা এত লম্বা সময় খেলার পরেও যদি ফলোয়ান এড়ানোই প্রাপ্তি হয়, তাহলে এর চেয়ে বড় আক্ষেপের বোধ করি আর কিছু হয় না। আর ক্রিকেট এমন একটা খেলা, আপনার ভালো দিন খারাপ দিন তো যাবেই, কিন্তু ওই যে আপনার অ্যাপ্রোচ, আপনি কিভাবে খেলেন, আপনি দর্শক হিসেবে খেলাটা কেমন দেখেন, ওই দেখে যদি আপনার শান্তি না আসে, তাহলে বোধ করি সেটাই সবচেয়ে বড় আক্ষেপের। আর বাংলাদেশের ব্যাটারদের নিয়ে আর নতুন করে ওই আক্ষেপের গল্পগুলোই বারবার বলতে বাধ্যই হয়। তবে আলজারি জোসেফের কথা একটু বলতে চাই, যিনি দারুণ বল করছেন। তিনি আবার খুব ভালো একটা কথা বলেছেন যে আমাদের ভিন্ন সব ব্যাটারদের নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাটার রয়েছে। তো সেটা আদতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, যে আপনি প্রতি ব্যাটারকে নিয়ে ভিন্ন ভিন্ন প্ল্যান করছেন। আমরা স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি, সেখানে উইন্ডিজের দাপট, আর বাংলাদেশ 270-এর আগে 9 উইকেট হারিয়েছে। সেখানে জাকের আলী অনিকের 53 রান, মমিনুল হকের একটা দারুণ 50 আর লিটন দাসের 40। আমরা তিনজন ব্যাটারকে নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করবো। তবে যেটা বলছিলাম যে আলজারি জোসেফ 3টা উইকেট নিয়েছেন, আর সিরাজের 2টো, আর গ্রিপসের বাকি 2টো উইকেট। তবে সবচেয়ে বড় যে ব্যাপারটা, বাংলাদেশি ব্যাটাররা এখনও নিজেদের হারিয়ে খুঁজছে। যে আলজারি জোসেফের কথা আমি বলছিলাম, যে তিনি বলছিলেন যে প্রেস কনফারেন্সে, যে আমাদের সব ভিন্ন ভিন্ন ব্যাটারকে নিয়ে ভিন্ন ভিন্ন প্ল্যান ছিল। মানে একটা ক্রিকেট দল আসলে এভাবেই কিন্তু ভালো খেলে। অ্যাবসলিউটলি। আর মমিনুল একটা দারুণ 50 পেয়েছেন। 50-র পর তিনি কেন দ্রুত ওই শটটা খেলতে গেলেন, সেটা আতার আলী খানকে অবাক করেছে। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তিরা যারা ওখানে কমেন্ট্রি দিচ্ছিলেন, তাদের সবাইকে অবাক করেছে। আর লিটন দাসও ঠিক ওই পুল শটে অনেক বেশি রান পাচ্ছিলেন ইনিংসটাতে, কিন্তু ওই একই পুল শটে বোল্ড হয়েছেন। শেষে অবশ্য প্রাপ্তি বোধ হয় জাকের আলী অনেকের ওই 50। তার টেস্ট ক্যারিয়ারটা শুরু কিন্তু 3 ইনিংসে বোধ করি 2টো 50। অ্যাবসলিউটলি। জাকের আলী অনেককে দোষারোপ করবো না, দোষারোপ 2 সিনিয়র ক্যাম্পেইনার মমিনুল এবং লিটনকেই করতে হচ্ছে। যদিও তারা টপ রান গেটারদের মধ্যেই আছেন, টপ 3 রান গেটারের মধ্যে 2জন আছেন। সেট হওয়ার পর আউট হয়ে যাওয়া, এই ব্যাপারটা 1 বছর ধরেই, এই বছর অনেক টেস্ট হলো তো প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি ইনিংসটাকে প্রলং করতে না পারা। আর এই ম্যাচে যদি এই 2জন যদি সেঞ্চুরি পেত, বা জাকের আলী অনেকেও যদি সেঞ্চুরি পেতেন, তাহলে কিন্তু এই মুহূর্তে আমরাই চালকের আসনে থাকতাম। তো এক্সপিরিয়েন্স আপনার আছে, এক্সপিরিয়েন্সের ইউটিলাইজেশনটা মাঠে আমরা দেখতে চাই। এভাবে করে আসলে আউট হলে এটা আমাদের জন্য দুঃখজনক, যে ওয়ে দে হ্যাভ গট আউট। যেটা আগের টেস্টে আমরা ওয়েস্ট ইন্ডিজের 2জনকে আমরা দেখেছি, 2জন হাই স্কোরার, মিকাইল লুইস, তার উইকেটটা নিয়েও কথা হচ্ছিল, কেন তিনি অ্যাগ্রেসিভ হলেন 90s-এ গিয়ে। তো সেই ব্যাপারটা আমাদেরকে ভুগিয়েছে। আলটিমেটলি বাংলাদেশ এই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে। যদিও টেস্ট ক্রিকেট আসলে অনিশ্চয়তার খেলা, ক্রিকেট খেলাটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা। টেস্ট ক্রিকেট আরও বেশি আনসার্টেনিটি ক্যারি করে। আশা করতেই পারি যে বাংলাদেশ বাকিটুকু যতটুকুই মানে বেস্টটা ডেলিভার করতে পারে। ম্যাচ জেতা হারার প্রশ্ন অনেক পরে আসছে, এই মুহূর্তে আমাদের আসলে ফাইট ব্যাক করাটা জরুরি। রাফি, আপনি যে কথাটা বলেছিলেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মতে, মানে টেস্ট ক্রিকেটে মনে হয় যে সেট হয়ে আউট হওয়া, এটা শুধু আমি বলছি না, অনেক বিখ্যাত গুণীজন যারা ক্রিকেটটা বেশ ভালোভাবে ফলো করে, তারাও বলে যে এটা হচ্ছে ক্রাইমের মতো। সেই ক্রাইম বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অন্তত না করুক, সেটাই আমাদের চাওয়া। আর জাকের আলী অনেককে, তাকে নিয়ে আলোচনা সমালোচনা তো হয় সবসময়, কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন বা অনেক ধরনের কথা আমরা শুনি, কিন্তু টেস্ট ক্রিকেটে যে তিনি পরীক্ষিত, তার ওই প্রথম শ্রেণীর ক্রিকেটে রান দেখে আমরা অনেক কিছু বলে ফেলি, কিন্তু অন্তত তিনি যে ভালো পারফর্মার বা ভালো পারফরমেন্স করেছেন শুরুর দিককার তার এই ক্যারিয়ারের, এই ছোট্ট ক্যারিয়ারে, সেটা অন্তত বলতেই হবে। তবে জাকের আলী অনেকের ওই 53 আর মমিনুল হকের 50 ছাড়া, কিংবা লিটন দাসের 40, বাংলাদেশি ব্যাটারদের আর কোনো গল্পই নেই। অ্যাবসলিউটলি। দেখুন, ওয়েস্ট ইন্ডিজের টেল এন্ডার যারা ছিলেন, তারা যেভাবে পারফর্ম করেছেন, কেএমআর রোচ যেভাবে খেলেছেন, তারপর শামার জোসেফ, তিনি নট আউট ছিলেন, হয়তোবা ক্রিজে থাকলে আরও অনেকগুলো রান করতে পারতেন। তো এই ব্যাপারটায় আমাদের দিক থেকে ওই ঘাটতিটাও বেশ ভালোভাবে নজর এসে। হ্যাঁ, তাইজুল রান করেছেন, তার সঙ্গে আর কে রান করতে পারলেন? আমাদের পেসারদের মধ্যে লিটন, তাসকিন আহমেদ বলুন, বা শরীফুল বলুন, হাসান মাহমুদ বলুন, তাদেরকে অন অ্যান্ড অফ ব্যাট করতে আমরা দেখেছি। হাসান মাহমুদও সবশেষ সিরিজে এবং এর আগেও দেখেছি তিনি আসলে ব্যাটিং পারেন, সোজা ব্যাটে খেলতে পারেন। সেই জায়গাটায় ওই ব্যাপারটা আমরা দেখার অপেক্ষায় ছিলাম, যে আমাদের টেল সেই সাপোর্টটা জোগাতে পারে কিনা। সেখানেও আমাদের ব্যর্থতার গল্পে আমরা দেখেছি। যদিও বোলারদের আসলে ব্যাটিং করতে না পারার জন্য দায় চাপানো উচিত নয়, কিন্তু যেহেতু ওয়েস্ট ইন্ডিজে পেরেছে, তাদের চেয়ে আমরা তো কোনো অংশে সেই অর্থে ব্যাটিং ক্যাপাবিলিটি ওয়াইজ তো খুব একটা পিছিয়ে আমরা নয়।
তা তো বটেই। তবে আপনি যেটা বলছিলেন যে বোলারদের কাজ তো আসলে ভালো বোলিং করা, আমার মনে হচ্ছে সেটা ওই তাদের ট্যালেন্টে ছাড়া বাংলাদেশ ইনফ্যাক্ট ভালোই বোলিং করেছে, যদিও উইন্ডিজ 450 রান করেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই কেবার রোচের বিশেষ করে ওই পার্টনারশিপ বা কিংবা দারুণ কন্ট্রিবিউশন ছাড়া একটা সময় বাংলাদেশ বেশ ভালোভাবে ম্যাচে ছিল। এখন পর্যন্ত তো বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে অনেকখানি। আপনি বলছিলেন না যে ক্রিকেট আদতে গৌরবময় অনিশ্চয়তার খেলা বলেই হয়তো বাংলাদেশ কামব্যাক করতে পারবে, কিন্তু বাংলাদেশের আদতে এই ম্যাচে কামব্যাক করাটা খুবই কঠিন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.